আপনি এখনো রেডি হননি? খাটের উপর শাড়ি মেলা বসিয়ে ফেলেছেন একদম। এত শাড়ি খাটের উপর রেখেছেন কেন? আমি তোতলাতে জবাব দিলাম, না মানে না মানে কি না মানে না মানে স্পষ্ট করে বলুন কি হয়েছে? এমনিতেই তো কথা একটা মাটিতে পড়ে না, এভাবে তোতলাচ্ছেন কেন? ঠিক করে বলুন কি হয়েছে? আমি মুখটা একটু অসহায় ভাব নিয়ে বললাম, না মানে আবার না মানে করছি। সত্যি বলতে আমি কোন শাড়িটা পরবো ঠিক বুঝতে পারছি না। আপনি যদি একটু ঠিক করে দিতেন ভালো হতো, আমার রেডি হতে সুবিধা হতো। উনি এবার একটু মুচকি হাসি দিয়ে আমাকে বলেন, একটু ওইদিকে যান, সামান্য শাড়িটা ঠিক করতে পারছেন না, কোনটা পরবেন? সব কাজ তো ঠিকই দেখি বলার আগে করে ফেলেন। আজকে কি হলো এমন? শাড়িটাও চয়েস করতে পারছেন না? না মানে থাক, আপনাকে আর না মানে করতে হবে না, দেখতে দিন শাড়িগুলো। আমি একটু নড়ে পাশের দিকে সরে বসলাম। উনি আমার পাশে এসে বসলেন আর সব শাড়িগুলো দেখে একটা শাড়ি হাতে নিয়ে বললেন, আপনি বরং কালো শাড়িটাই পরুন, আপনাকে ভালো লাগবে। কালো শাড়ির কথা বলাতে আমার মনের ভেতর কেমন জানি করে উঠলো, কারণ আমি ফর্সা না। তাই আমি ওনাকে বললাম, আমি দেখতে তো ফর্সা না, আমাকে কালো শাড়ি মানাবে বলে মনে হচ্ছে না। কালো শাড়িতে আমাকে আরো কালো লাগবে, একদম পেতনি মনে হবে। আপনি কি আমাকে অপমান করার জন্য এমন বলছেন, তাই না? উনি আমার কথায় বেশ বিরক্ত হলো। হয়তো আমার মুখে এমন হতাশাজনক কথা উনি আশা করেননি, তাই একটু বিরক্ত মাখা মেজাজে আমাকে বললেন, আপনার মতো সাহসী মেয়ের মুখে এমন কথা মানে? মা তো বলেছে সৌন্দর্য ভিতরে থাকে, বাহিরের সৌন্দর্য কোনো সৌন্দর্য। আপনাকে না আমি ভেতর থেকেই দেখলাম। আপনি কালো শাড়িটাই পরুন, আপনাকে অপমান করার কোনো ইচ্ছে আমার নেই। আপনার যদি মনে হয় আমি আপনার অপমান করার জন্য বলছি তাহলে পরার দরকার নেই। এই বলে উনি রুম থেকে বের হয়ে গেলেন। কি করব বুঝতে পারছি না, কালো শাড়িটা পরবো কিনা মাথায় আসছিল না। অবশেষে হাজিবাজি চিন্তা না করে কালো শাড়িটাই পরলাম। এই প্রথম আমি কোনো কালো ড্রেস পরেছি। দেখতে কালো ছিলাম বলে আমাকে কেউ কখনো কালো ড্রেস পরার জন্য বলেনি, আর আমিও পরিনি। আজকে কালো ড্রেসটা পরাতে নিজের কাজেই যেন নিজেকে বেশ সুন্দর লাগছে। হালকা একটু পাউডার মুখে মেরে নিলাম। হঠাৎ করে খেয়াল করলাম উনি রুমে প্রবেশ করেছেন। রুমে প্রবেশ করে আমাকে দেখে বলছে, বাহ, আপনাকে তো বেশ ভালোই লাগছে, কালো কাজল পরলে আরো ভালো লাগবে, সাথে একটা বড় খোপা করলে। আমি কালো, তার উপর কালো কাজল পরলেও তো চোখগুলো আরো কালো দেখাবে। সাদা কালো কোনো ভেদাভেদ নেই, ভেদাভেদ তো মানুষের দৃষ্টিতে। আপনাকে সুন্দর দৃষ্টিতে কেউ দেখলে নিশ্চয়ই আপনাকে সুন্দর লাগবে। মানুষকে সুন্দর অসুন্দর তখন লাগে যখন মানুষের দৃষ্টি সুন্দর অথবা অসুন্দর হয়। আপনি চাইলে কালো কাজল পরতে পারেন, আপনাকে ভালো লাগবে। ভূত মশাইয়ের কথা শুনে যেন বুকের ভেতরটা এক রোমাঞ্চকর অনুভূতি তৈরি হলো। ওনার মুখে এরকম কথা শুনে নিজের ভেতরে অসম্ভব ভালো লাগা কাজ করতে লাগলো। সত্যি কখন যে ওনাকে বড্ড ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। হঠাৎ করে ওনার ডাকে চিন্তার ঘোর কাটলো। কি ব্যাপার, কোথায় হারিয়ে গেলেন? না মানে আবার না মানে? হয়েছে, এবার চটপট বের হন, আমি নিচে নামছি। এই বলে অরণ্য নিচে নামার জন্য যেতে লাগলো। হঠাৎ করে দরজার সামনে গিয়ে পেছন ফিরে আমাকে ডাক দিই, এই যে শুনেন। জি বলেন। একটা টিপ পড়লে খারাপ লাগবে না, আর মাথায় কোপা করুন। অরণ্যের এই কথা শুনে যেন আমি লজ্জায় লাল হয়ে যাচ্ছি। অরণ্য এভাবে আমাকে বলবে কখনো ভাবিনি। অরণ্য এই বলে বাইরে গেলেন। আমি মাথায় কোপা করলাম আর একটা টিপ পরে নিচে নামলাম। খেয়াল করলাম মা নিচে বসে আছে। মা আমাকে দেখে বললেন, আজকে আমার অনন্যা মা এত খুশি মনে কোথায় যাচ্ছে? মায়ের কথা শুনে যেন আরো লজ্জা পেলাম। লজ্জায় কি যে বলবো বুঝতে পারছিলাম না। লজ্জায় লাল হয়ে নিচে তাকিয়ে রইলাম। মা আমার এই হাল দেখে আমার কাছে আসলাম, মাথাটার উপর হাত তুলে বলল, ওর সাথে ঘুরতে যাওয়া হচ্ছে বুঝি? এতেই তো লজ্জা পাচ্ছ কেন? আজকে তো মাকে অনেক সুন্দর লাগছে, দেখি হাতখানা এইদিকে দাও। আমি মায়ের দিকে হাতটা বাড়িয়ে দিলাম। মা তার হাত থেকে বালা জোড়া খুলে আমার হাতে পরিয়ে দিয়ে বললেন, বিয়ের পর হাত খালি রাখতে হয় না, হাতে সবসময় চুড়ি পরতে হয়। যাও, তোমার তো আনন্দের শেষ নাই, স্বামীর সাথে ঘুরতে যাচ্ছ। আমার মহাজন কাল পশু আসবে, তখন আমিও ঘুরবো। তখন আমাদের প্রেম দেখে হিংসা করো না। আমি হাসতে হাসতে মাকে বললাম, কি যে বলো না মা, আমি তো তোমার বন্ধুর মতো। যাও মা, ওরও আবার দেরি হয়ে গেলে রাগ করবে। খেয়াল করলাম উনি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এক নজরে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। আমি যেন লজ্জায় আরো কাতর হয়ে গেলাম। লজ্জায় কাতর হয়ে ওনাকে বললাম, কি ব্যাপার, কি দেখছেন? তেমন কিছু না। তাহলে এভাবে তাকিয়ে আছেন? এমনি তাকিয়ে আছি, সব কি আর তোমাকে বলতে হবে নাকি? এত বাচাল মেয়ে, এত বকতে পারো? খেয়াল করলাম অরণ্য আমাকে তুমি করে বলছে। আমার যে কি খুশি লাগছে বুঝাতে পারছি না। হুট করে উনি ডাক দিলেন, অরণ্য এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? মানে না মানে, আজকে তোমার মুখ থেকে না মানে গেল না। আপনি আমাকে তুমি বললেন তো, তাই আর কি। তুমি আমার বয়সে ছোট, তোমাকে আপনি ডাকবো? তোমাকে তুমি করেই ডাকবো। শুনো। জি বলেন। আজকে তুমি গাড়ি চালাবা, আমি তোমার পাশে বসবো। আমি খুশিতে লাফ দিয়ে গাড়িতে উঠতে লাগলাম আর বলতে লাগলাম, আচ্ছা। আমি উঠতে যাব ঠিক এই মুহূর্তে একটা হোঁচট খেলাম। উনি আমাকে ঝাপট ধরে বললেন, তোমার ছটপটে পাগলামি স্বভাবটা আর গেল না, আস্তে উঠো। আমি আস্তে করে গাড়িতে ভূত মশাই গাড়িতে উঠলেন। আমি গাড়িটা স্টার্ট দিয়ে বললাম, কোথায় যাবেন মশাই? উনি আমাকে রাস্তা বলে দিল। আমি যেতে লাগলাম। যেতে যেতে একটা রেস্টুরেন্টের সামনে আসলাম। রেস্টুরেন্টে দুজন ঢুকলাম। অরণ্য আমাকে আস্তে আস্তে করে একটা জায়গা
জায়গায় নিয়ে গেল। জায়গাটা পুরো মোমবাতি দিয়ে সাজানো, পরিপাটি দেখে কেমন জানি আনন্দ লাগছিল। একটা কেক আনলো, আমাকে বলল কেকটা কাটেন আপনি। হঠাৎ করে কেক কাটবো কেন? কারণ আজকে আপনার জন্মদিন। সেটা তো ভুলে বসে আছেন। ও ও, আজকে 27শে সেপ্টেম্বর, সত্যিই তো আমার জন্মদিন। আমার জন্মদিন আপনি জানলেন কিভাবে? মা বলেছে। আমি তো খুশিতে আত্মহারা যে ভূতমশাই এমন একটা সারপ্রাইজ দিয়েছে। হঠাৎ করে ভূতমশাই একটা রিং বের করে আমাকে পরাতে নিল। ঠিক এই মুহূর্তে কোনো একজন মেয়ে ওয়েটার এসে ডাক দিল। আমরা ওয়েটারের দিকে ফিরে চমকে গেলাম, আর উনি আমাদের দিকে ফিরে চমকে গেল আর মুখ লুকাতে লাগলো। কারণ কারণ এ আর কেউ না, এই যে অর্পা আপু। কিন্তু অর্পা আপু এখানে কি করছে? আমাকে আর অরণ্যকে দেখে অর্পা আপু চলে নিতে গেল। অর্পা আপুর হাতটা ধরে বললাম, তুই এতদিন কোথায় ছিলি? হুট করে কোথায় চলে গিয়েছিলি? খেয়াল করলাম অর্পা আপু কোনো জবাব দিচ্ছে না। আমি একের পর এক প্রশ্ন করতে লাগলাম। হঠাৎ অর্পা আপু আমাকে একটা কষিয়ে চড় দিয়ে বলল, আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়ে এখন নাটক করা হচ্ছে। লজ্জা লাগে না তোর? আমার জীবনে এই অবস্থা করে আমার অরণ্যকে আমার হাত থেকে কেড়ে নিয়ে নিজের করেছিস, আর এখন নাটক করছিস যে আমি কোথায় ছিলাম। তোকে তো নাটকের সেরা পুরস্কার দেয়া দরকার। অনেক নাটক শিখে গেছিস। নাটক করে আমার জীবনের 12টা বাজিয়ে অরণ্যের গলায় ঝুলে পড়েছিস। তুই ভালো করেই জানতিস যে তোর যে চেহারা, তোকে অরণ্যের মতো কেউ বিয়ে করবে না, তাই এত বড় নাটক করেছিস। লজ্জা লাগে না? এখন আমাকে এসব জিজ্ঞেস করছিস? আমাকে খুব হিংসা করতি না, তাই না? হিংসা কাতর হয়ে এমন করেছিস তো? নিজের বোনের সাথে এমন করতে লজ্জা করলো না তোর? আমি অর্পা আপুর কথা কিছুই বুঝতে পারছিলাম না যে অর্পা আপু কি বলছে। মাথায় যেন কোনো কিছুই কাজ করছে না। অর্পা আপুই বা আমাকে এসব দোষারোপ কেন করছে? আমি তো এরকম কিছুই করিনি। আমি অর্পা আপুকে বললাম, আপু কি হয়েছে? এমন বলতেছিস কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো তোর কথার মানে বুঝতে পারছি না। আমাকে কেন এসব বলছিস? আমি কেন নাটক করতে যাব? আমি কেন তোর ক্ষতি করতে যাব? আপু আমাকে মুখটা বাঁকিয়ে রাগান্বিত হয়ে জবাব দিয়ে বলল, এখন তো অরণ্যের সামনে ন্যাকা সাজবি। একদম কিছুই বুঝছিস না। আর বুঝবি বা কি কেমনে? তুই তো কিছুই করিসনি, তাই না? আপু, আমি তোর কথাই বুঝতে পারছি না। সত্যি আমি কিচ্ছু করিনি। কেন এরকম করেছিস তুই? আমি সত্যি কথাগুলোর অর্থ বুঝতে পারছিলাম না। পাশ থেকে অরণ্য বলে উঠলো, অর্পা তুমি আমাকে বলো কি হয়েছে বলতে, আর অনন্যাকে এমন বলছো কেন? অনন্যা কি করেছে আমাকে একটু খুলে বলো। অর্পা অরণ্যর দিকে অসহায়ের মতো তাকিয়ে রাগ আর গম্ভীর গলায় বলল, অনন্যাকেই জিজ্ঞেস করুন না, সেই না হয় আপনাকে উত্তর দিয়ে দিবে। আমার থেকে ভালো তো সেই বলতে পারবে, কারণ নাটকের ডিরেক্টর তো অরণ্যাই ছিল। আমি তো ছিলাম ভুক্তভোগী। অরণ্য আমার দিকে তাকালো। অরণ্যের মুখে আমার প্রতি এবার সন্দেহের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বোঝা যাচ্ছে সে আমাকে অনেক সন্দেহ করছে। সন্দেহের মাথা মুখ নিয়ে বললেন, অনন্যা কি করেছো তুমি? অর্পা এসব কি বলছে? সত্যিটা বলো, কি হয়েছে? আমার কাছে সবটা খুলে বলো। নাটক করবে না, একদম ভনিতাও করবে না। আপনি বিশ্বাস করেন আমি কিছুই করিনি। অর্পা আপু কেন এমন বলছে সেটাও বুঝছি না। আপনি আমাকে ভুল বুঝছেন, ভুল বুঝবেন না। আর অর্পা আপু তুই কি বলছিস? সত্যি আমি বুঝতেছি না। এমন কেন বলতেছিস তুই? খেয়াল করলাম অর্পা আপু খুব কান্না করছে। কেন এভাবে কাঁদছে সেটাও বুঝতে পারছি না। অরণ্য অর্পা আপুকে সান্ত্বনা দিয়ে বললেন, অর্পা তুমিই বলো কি হয়েছে। অর্পা আপু কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, কি আর বলবো বলেন, আমার তো সব শেষ হয়ে গিয়েছে এই কাল নাগিনীর জন্য। এখন আর বললেও কি সব ঠিক হবে? আমি চাই না আপনাদের মধ্যে কোনো ঝামেলা হোক। আপনারা চলে যান। অর্পা তোমাকে বলতে বলেছি, বলো অনন্যা কি করেছে। খেয়াল করলাম অর্পা আপু এবার খুব কাঁদছেন। কাঁদতে কাঁদতে অরণ্যকে আপনার কি বিশ্বাস হয় আমি বিয়ের দিন বয়ফ্রেন্ড নিয়ে পালিয়েছি? অরণ্য শান্ত স্বরে জবাব দিল, সে তো আমি বিশ্বাস করিনি, কারণ তুমি তো বিয়ের আগে আমার সাথে ফোনে অনেক কথা বলতে। কিন্তু হঠাৎ কি এমন হলো? আর কোথায় গিয়েছিলে তুমি? খেয়াল করলাম অর্পা আপু এখনো কাঁদছেন। কাঁদতে কাঁদতে অর্পা আপু যা বললেন সেটা শুনে আমার হার্টবিটটা বেড়ে গেল। মনে হতে লাগলো এখানেই দম বন্ধ হয়ে যাবে। আপু এসব কেন বলছে কিছুই বুঝছি না। আমার বুকটা